ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস স্টাডি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সংবিধান সম্পর্কে। অর্থাৎ এর আগে যারা কোনোদিনও ভারতীয় সংবিধান পড়নি, অর্থাৎ পলিটি পড়নি, তারাও খুব সহজেই বুঝতে পারবে এই ভিডিওটি দেখার পর ভারতীয় সংবিধান সম্পর্কে তাদেরও ভালোবাসা, তাদেরও আগ্রহ জন্মাতে শুরু করবে। কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একদম বেসিক লেভেল থেকে, অর্থাৎ একদম জিরো লেভেল থেকে আলোচনা করব, যেখানে আমরা দেখব কিভাবে ধীরে ধীরে ভারতের সংবিধান ডেভেলপড হলো, কিভাবে ধীরে ধীরে ভারতীয় সংবিধান কার্যকরী হলো। এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে এবং পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের ডেভেলপড সম্পর্কে। এটা আমাদের প্রথম ভিডিও, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাজিয়ে দাও। তো ভারতের সংবিধান সম্পর্কে আমরা আলোচনা করতে হলে, ভারতীয় সংবিধান সম্পর্কে পড়তে হলে এর ডেভেলপ সম্পর্কে জানতে হবে, কিভাবে ধীরে ধীরে ভারতীয় সংবিধান ডেভেলপড হলো। এর জন্য আমরা এই সংবিধানকে, ভারতীয় সংবিধানের ডেভেলপডের ইতিহাসকে দুটো ভাগে ভাগ করব, যেখানে আমরা দেখব ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এ আমরা দেখব এবং ফেজ 2-তে আমরা দেখব কিভাবে ধীরে ধীরে ভারতের সংবিধান ডেভেলপড হলো। যেখানে আমরা ফেজ 1-এ দেখব 1773 থেকে 1857 পর্যন্ত, 1857 পর্যন্ত, অর্থাৎ এই সময়টায় আমরা ফেজ 1-এ আলোচনা করব। এবং ফেজ 2-তে আলোচনা করব 1857 থেকে 1947 পর্যন্ত, অর্থাৎ ভারত স্বাধীনতার সময়কাল পর্যন্ত, যেটা আমরা ফেজ 2-তে আলোচনা করব। অর্থাৎ আমরা জানি যে 1857-তে কী হয়েছিল। 1857-তে ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি হলো 1857 খ্রিস্টাব্দে ঘটেছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেটি হলো বিদ্রোহ ঘটেছিল 1857 খ্রিস্টাব্দে। সেই বিদ্রোহতে আমরা দেখেছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং সেই শাসন চলে যায় ব্রিটেনের মহারানী, অর্থাৎ ব্রিটেনের মহারানীর কাছে। সেই ব্রিটেনের মহারানী 1857 পর থেকে ভারতের শাসন ব্যবস্থা শুরু করে, ভারতের শাসন করতে শুরু করে। সেই সময়টাকে আমরা বর্ডার হিসাবে ধরেছি এবং 1857 থেকে 1947 পর্যন্ত সময়কালকে আমরা ক্রাউন রুল, অর্থাৎ মহারানীর শাসনকাল হিসাবে বিবেচনা ধরব এই ভারতীয় সংবিধানের ডেভেলপমেন্টের ইতিহাসে। এবং প্রথম ফেজ, অর্থাৎ ফেজ 1-এ আমরা দেখব 1773 থেকে 1857। 1773 কেন? আমরা জানি যে 1757-তে ভারতের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটি হলো পলাশির যুদ্ধ। সেই পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব, অর্থাৎ সিরাজ উদ্দৌলার পরাজয় হয় এবং তাকে হত্যা করে দেওয়া হয়। এবং তার পরাজয়ের পরই আবার 1764 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ, ব্যাটেল অফ বক্সার। সেখানেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়ী হয়। এরপর 1764 থেকে 1773, অর্থাৎ 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, এই কয়েক বছর ধরে বাংলাতে লুটপাট চলে। এত পরিমাণে লুটপাট চলে যে খবর ব্রিটেনে পৌঁছে যায়। এবং এর ফলে কি করা হয়, ব্রিটেন থেকে একটি নির্দেশিকা পাঠানো হয়। ব্রিটেন থেকে বলে দেওয়া হয় যে ভারতের শাসন ব্যবস্থা কারা করবে। ভারতের শাসন ব্যবস্থা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির করলেও তাদের কিছু নিয়ম এবং কিছু নীতির মধ্য দিয়ে করতে হবে, অর্থাৎ কিছু রুল, অর্থাৎ কিছু একটি স্ট্রাকচার পাঠানো হয়। সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন করতে পারবে। অর্থাৎ পরিষ্কার কথা কি,
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের ইচ্ছে মতো ভারতে শাসন করতে পারবে না। ব্রিটেন থেকে যে নির্দেশগুলো দেওয়া হবে, ব্রিটেন থেকে যে একটি কাঠামো বা ড্রাফট দেওয়া হবে, সেই ড্রাফটের উপর ভিত্তি করেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন ব্যবস্থা করবে। তাই ব্রিটেন থেকে 1773-এর পর থেকে 1857 পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশন আসে, বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাক্ট আসে, বিভিন্ন ড্রাফট আসে, যে ড্রাফটগুলোর উপর ভিত্তি করেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল 1857 সাল পর্যন্ত। এবং 1857-এর পরে আমরা দেখি যে মহাবিদ্রোহ ঘটেছিল, এবং মহাবিদ্রোহের পরে কি হয়, মহাবিদ্রোহের পরে এই যে শাসন ব্যবস্থা, ভারতের যে শাসন ব্যবস্থা, এটি কোথায় চলে যায়, এটি ক্রাউনের কাছে চলে যায়, এটি ব্রিটেনের ক্রাউনের কাছে চলে যায়, ব্রিটেনের ক্রাউনের কাছে চলে যায় ভারতের শাসন ব্যবস্থা। ব্রিটেনের ক্রাউন কত খ্রিস্টাব্দ থেকে শাসন করে ভারতের? 1857 থেকে 1947, এই সময় পর্যন্ত ব্রিটেনের ক্রাউন ভারতের শাসন করে। এবং এর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছিল 1857 পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ, 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ জয়লাভ করার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর তাদের শাসনকে আরও শক্ত করে। অর্থাৎ এর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু একটি বাণিজ্যিক লাভের উদ্দেশ্যেই ভারতে এসেছিল, এবং ধীরে ধীরে তারা তাদের প্রশাসনিক বিস্তারও করতে শুরু করে, যেখানে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়লাভের পর তাদের প্রশাসনিক বিস্তার আরও শক্তিশালী হয়ে ওঠে, এবং তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর তাদের শাসককে আরও শক্ত করে। এই নিয়মটি তাদের অনুকূল রাখতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সময়ে সময়ে অনেক আইন পাশ করেছিল, অর্থাৎ 1757 পর থেকে 1773-এর পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন আইন, বিভিন্ন ড্রাফট ভারতে পাঠাতে শুরু করে ব্রিটেন থেকে, এবং তার উপর ভিত্তি করেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন করতে শুরু করে। যেখানে আমরা প্রথম যে ড্রাফটটি পাঠিয়েছিল, অর্থাৎ প্রথম যে নিয়ন্ত্রক আইনটি পাঠিয়েছিল 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট যে ছিল, সেটি ব্রিটেন থেকে এসেছিল, এবং সেই 1773-এর রেগুলেটিং অ্যাক্টের উপর ভিত্তি করেই ভারতে প্রথমবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজনৈতিক বিস্তারের উদ্দেশ্যে তাদের রাজনৈতিক বিস্তার করতে শুরু করে এবং শাসন করতে শুরু করে। এই আইনের অত্যন্ত সাংবিধানিক গুরুত্ব রয়েছে। যেমন আমরা দেখব, প্রথমে এটি ছিল ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম নিয়মিত ও নিয়ন্ত্রণের দিক থেকে ব্রিটিশ সরকারের নেওয়া প্রথম পদক্ষেপ। অর্থাৎ এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম নিয়মিত ও নিয়ন্ত্রণের দিকে ব্রিটিশ সরকারের নেওয়া প্রথম পদক্ষেপ। অর্থাৎ কোম্পানির শাসনের উপর সাংসদীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা হয়। এরপর আমরা দেখব এই আইনের বৈশিষ্ট্য। এই আইন দ্বারা বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল অফ বাংলার উপাধি দেওয়া হয়। অর্থাৎ এই 1773-এর রেগুলেটিং অ্যাক্টের দ্বারাই সর্বপ্রথম বাংলার যে গভর্নর ছিল, সেই বাংলার গভর্নরকেই বাংলার গভর্নর অফ জেনারেল করে দেওয়া হয়। অর্থাৎ কাকে? সেই সময় বাংলার গভর্নর ছিল লর্ড ওয়ারেন হেস্টিংস, তাকেই বাংলার প্রথম গভর্নর জেনারেল করে দেওয়া হয়। অর্থাৎ বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল করে দেওয়া হয়।
এই 1773-এর রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। এবং মুম্বাই ও মাদ্রাসের গভর্নররা এই অধীনস্থ ছিলেন, অর্থাৎ মুম্বাই এবং মাদ্রাসের যে গভর্নর ছিল এরাও এর অধীনস্থ ছিলেন। এই আইনের অধীনে প্রথম গঠিত হয় গভর্নর জেনারেল, যিনি ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। যেটা আমরা বললাম 1773-এর রেগুলেটিং অ্যাক্ট এর দ্বারাই বাংলার প্রথম গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হয়। এবং মুম্বাই এবং মাদ্রাসও এই গভর্নরের অধীনস্থ ছিল। এরপর আমরা দেখব এই আইনের অধীনে 1774 খ্রিস্টাব্দে কলকাতায় একটি সুপ্রিম কোর্টও প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1773-এর রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। 1773-এর রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কত খ্রিস্টাব্দে? 1774 খ্রিস্টাব্দে। 1774 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কলকাতায় সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে একজন প্রধান বিচারপতি এবং 3 জন সহায়ক বিচারপতি ছিলেন। এবং প্রথম বিচারপতি যে ছিলেন তার নাম ছিলেন স্যার এলিজা ইম্পে। তিনি ছিলেন কলকাতা সুপ্রিম কোর্ট এর প্রথম বিচারপতি, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। এবং যে বাকি 3 জন ছিলেন সহায়ক বিচারপতি তারা ছিলেন চেম্বার, লিওমিনস্টার এবং হাইট। এই 3 জন ছিলেন সহায়ক বিচারপতি। এরপর আমরা দেখব এর অধীনে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা করা এবং ভারতীয় জনগণের কাছ থেকে উপহার নেওয়া এবং ঘুষ নেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই 1773-এর রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কি বলে দেওয়া হয়েছিল যে কোম্পানির যে কর্মচারীরা ছিল বা কোম্পানির যে বিভিন্ন পদে নিযুক্ত কর্মীরা ছিল তারা তাদের ব্যক্তিগত কোনো ব্যবসা করতে পারবেন না এবং ভারতের জনগণের কাছ থেকে কোনো উপহার নিতে পারবে না। যদি সেটি নিয়ে থাকে উপহার, তাহলে তা ঘুষ বলা হবে। কোনো উপহার ভারতীয়দের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা নিতে পারবে না। এটি বলা হয়েছিল 1773-এর রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। এরপর আমরা দেখব এই আইনের দ্বারা ব্রিটিশ সরকার পরিচালনায় পর্ষদের মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়। ভারতের রাজস্ব, বেসামরিক ও সাময়িক বিষয়ের তথ্য ব্রিটিশ সরকারকে দেওয়া জরুরি হয়ে পড়ে। অর্থাৎ এই আইনের দ্বারা ব্রিটিশ সরকার পরিচালনার পর্ষদের মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়। অর্থাৎ 1773-এর রেগুলেটিং অ্যাক্ট, যেটি ভারতের প্রথম রেগুলেটিং অ্যাক্ট ছিল, এই রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কোম্পানির যে কর্মচারীরা ছিল তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রায় ব্রিটেন সরকার বা ব্রিটিশ সরকার এই কোম্পানির কর্মচারীদের এই রেগুলেটিং অ্যাক্টের দ্বারা নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়। কারণ এই কোম্পানির যে কর্মচারীরা ছিল তাদের একটি নির্দিষ্ট ড্রাফট দেওয়া হয়েছিল, সেই ড্রাফটের উপর ভিত্তি করেই তারা তাদের প্রশাসনিক কার্যক্রম করত। ভারতের রাজস্ব এবং সাময়িক এবং বেসাময়িক বিষয়ের তথ্য ব্রিটিশ সরকারকে দেওয়া জরুরি হয়ে পড়ে। অর্থাৎ ভারতে সাময়িক এবং বেসাময়িক বিভিন্ন তথ্য ব্রিটিশ সরকারকে অবশ্যই দিতে হবে, কেননা ব্রিটিশ সরকারই এই ড্রাফটগুলো তৈরি করে এবং ভারতে পাঠায় ভারতীয়দের শাসন করার উদ্দেশ্যে। অর্থাৎ এক নজরে আমরা প্রথম থেকে রিভিশন করে নেব আজকের এই ক্লাসটিকে, যেখানে আমরা দেখেছি যে এই ভারতের সংবিধানের ডেভেলপডকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এ আমরা দেখব 1773 থেকে 1857 অর্থাৎ কোম্পানি রুল এবং 1857 থেকে 1947 ক্রাউন রুল। এই দুটো পার্টে ভাগ করেছি, যেখানে কোম্পানি রুলে আমরা দেখেছি 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ এবং 64-তে বক্সারের যুদ্ধে জয়লাভের পর বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর তাদের শাসন আরও শক্ত করতে শুরু করে। এই নিয়মটি তাদের অনুকূল রাখতে ব্রিটিশ
রা সময়ে সময়ে অনেক আইন পাশ করেছিল, যা ভারতীয় সংবিধানের বিকাশে পদক্ষেপে পরিণত হয়েছিল। যেখানে আমরা দেখব প্রথম রেগুলেটিং অ্যাক্ট, অর্থাৎ যে আইনগুলো পাশ করেছিল তার মধ্যে প্রথম যে আইনটি সেটি 1773-এর রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রক আইন। এই আইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ এই যে ধীরে ধীরে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট এবং এর পরেও যে আরও বিভিন্ন রেগুলেটিং অ্যাক্টগুলো আসবে, সেই অ্যাক্টগুলোর উপর ভিত্তি করেই ভারতের সংবিধান গঠিত হয়েছে। এই বিভিন্ন অ্যাক্টগুলো থেকে কিছু কিছু তথ্য নিয়ে ভারতের সংবিধান গঠিত হয়েছে। পরবর্তী সময়ে যখন আমরা আরও পরবর্তী ক্লাসে আলোচনা করব, সেখানেও আমরা আলোচনা করব বিভিন্ন অ্যাক্ট সম্পর্কে, যেখানে বলা হয় ভারতের সংবিধানের যে মূল স্রোত সেটা 1935-এর যে রেগুলেটিং অ্যাক্ট ছিল, সেই 1935-এর রেগুলেটিং অ্যাক্টকেই ভারতের সংবিধানের মূল স্রোত বলা হয়। অর্থাৎ এই 1935-এর রেগুলেটিং অ্যাক্ট থেকেই প্রায় 70% ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন আইনগুলো নেওয়া হয়েছিল। এরপর আমরা দেখব এটি ছিল ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম নিয়মিত ও নিয়ন্ত্রকের দিক থেকে ব্রিটিশ সরকারের নেওয়া প্রথম পদক্ষেপ, অর্থাৎ কোম্পানির শাসনের উপর সংসদীয় নিয়ন্ত্রণের প্রতিষ্ঠা। এরপর আমরা দেখব এর বৈশিষ্ট্য, অর্থাৎ এই অ্যাক্টের দ্বারাই বাংলার গভর্নর অফ জেনারেলের উপাধি দেওয়া হয়েছিল। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্টার মার্কস দিয়ে রাখো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখান থেকে 70% চান্স আসে এখান থেকে কোশ্চেন আসার, অর্থাৎ এই 1773-এর রেগুলেটিং অ্যাক্ট থেকে কোশ্চেন আসার, কেননা এটি প্রথম রেগুলেটিং অ্যাক্ট ছিল। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল। এখান থেকে কোশ্চেন আসতেই পারে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল, বা শেষ গভর্নর কে ছিল। বাংলার শেষ গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস ছিল, এবং তিনিই লর্ড ওয়ারেন হেস্টিংসই বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল। অর্থাৎ এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। এবং এই গভর্নর জেনারেলকে মুম্বাই মাদ্রাসের গভর্নররা এর অধীনস্থ ছিল। এরপর আমরা দেখব 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা হয় কলকাতায় প্রথম, এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টার মার্কস দিয়ে রাখো। এবং এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে, এছাড়াও আরও 3 জন সহকারী বিচারপতি ছিলেন। এখান থেকে কোশ্চেন আসতে পারে 1774-এ যে কলকাতায় সুপ্রিম কোর্ট স্ট্যাবলিশ হয়েছিল তার কোন আইনের অধীনে, তখন তোমরা আনসার করবে 1773-এর রেগুলেটিং অ্যাক্টের অধীনে এই 1774-এ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা হয় কলকাতাতে, যেটি প্রথম সুপ্রিম কোর্ট ছিল ভারতের। এরপর আমরা দেখব কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা নিষিদ্ধ করে দেওয়া হয়। এই 1773-এর রেগুলেটিং অ্যাক্টের দ্বারাই প্রথম কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসার উপর প্রতিবন্ধ অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করা হয়, এবং ভারতীয়দের কাছ থেকে কোম্পানির কর্মচারীরা কোনো রকম উপহার নিতে পারবে না, এটিও নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপর এই কোম্পানির কর্মচারীরা বেসামরিক ও বেসামরিক বিভিন্ন তথ্য ব্রিটিশ সরকারকে দেওয়া তাদের কর্তব্য, এবং তারা এটা সময়ে সময়ে তাদের দিতে হবে।